ওকে, তো বোর্ডের উপর আমি দুটো সমসম্ভব পরীক্ষা লিখেছি। প্রথম সমসম্ভব পরীক্ষা, একটি কয়েনকে টস করা হলো। দ্বিতীয় সমসম্ভব পরীক্ষা, দুটি কয়েনকে টস করা হলো এবং অবশ্যই কয়েন দুটো বা মুদ্রা দুটো ঝোঁক শূন্য বা আনবায়াসড। তো আমি একটা কায়দাবাজি করেছি। কি কায়দা? এই যে নমুনা দেশ আছে, নমুনা দেশের অন্তর্গত প্রতিটা বিন্দুর সাপেক্ষে আমরা একটা করে নাম্বার ধরে নিয়েছি। এইচ এর সাপেক্ষে 1 ধরে নিয়েছি, টি এর সাপেক্ষে 0 ধরে নিয়েছি। এটা 1-0 না হয়ে 2-0 হতে পারতো, 5-0 হতে পারতো, 7-2 হতে পারতো, যে কোনো দুটো রিয়েল নাম্বার হতে পারতো। আমরা কেন এইটার রেসপেক্টে একটা নাম্বার ধরলাম? কেননা যখন আমরা প্রবাবিলিটি করি তখন আমাদের যে আউটপুটগুলো হয় বা আউটকামগুলো হয় সেগুলো সবসময় যে নাম্বার হিসেবে হবে তা কিন্তু নয়। প্রবাবিলিটিটা অবশ্যই নাম্বার হিসেবে হয় এবং তার রেঞ্জটা 0 থেকে 1 অবধি থাকে, সেটা তোমরা জানো, আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি। কিন্তু যখন একটা প্রবাবিলিটির আউটকামের কথা আসে, সেই আউটকামটা কিভাবে বিহেভ করবে সেটার কিন্তু সঠিক ইনফরমেশন আমাদের কাছে থাকে না, রাইট? কোনটার মানে সব কটা ধরো একটা সমসম্ভব পরীক্ষা হলো, সমসম্ভব পরীক্ষা হলে প্রত্যেকটা আউটকামেরই তো একটা করে তোমার থাকে না, প্রবাবিলিটি থাকে। প্রত্যেকটা আউটকামের একটা করে প্রবাবিলিটি থাকে এবং সবার প্রবাবিলিটি সমান হয়, তাই জন্য সেটা সমসম্ভব পরীক্ষা। কিন্তু মনে করো একটা লুডোকে তুমি ছুঁড়েছো, প্রত্যেকটা নাম্বারের আসার প্রবাবিলিটি 1/6 করে, কিন্তু কিছু কিছু নাম্বার এমন থাকে যেগুলো একটু বেশি বেশি আসে, রাইট? লুডো খেলতে যাবে, 4 একটা নাম্বার যেটা কিন্তু একটু বেশি বেশি আসে, 3-4 একটু ঘন ঘন অ্যাপিয়ার করে, রাইট? এই যে বিষয়টা, যেহেতু প্রত্যেকটার প্রবাবিলিটি তো 1/6, তাহলে কেন ওগুলো আসে? কি কারণ? জুয়া খেলায় কিন্তু শুধুমাত্র প্রবাবিলিটির ইউজ হয় না, প্রবাবিলিটির গোটা অ্যালজেব্রা ইউজ হয়, বা বলতে পারো অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রা ইন প্রবাবিলিটি, যেখানে আমরা সমসম্ভব চলক থেকে শুরু করব এবং দেখব সম্যক পার্থক্য, ভেদমান, মধ্যক সব কিছু দেখব এবং সেগুলো দিয়ে প্রবাবিলিটির ক্যালকুলেশন আরও নিখুঁতভাবে করা যাবে এবং প্রবাবিলিটির মানে বীজগাণিতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা প্রবাবিলিটিকে দেখতে পারবো। এতক্ষণ আমরা প্রবাবিলিটিকে অ্যারিথমেটিক্যাল ওয়েতে বা পাটিগণিতের দৃষ্টিভঙ্গিতে দেখেছি, গুণ করেছি, ভাগ করেছি, প্রবাবিলিটি বেরিয়ে গেছে। কিন্তু আমরা এখন থেকে প্রবাবিলিটিকে একটু অ্যালজেব্রিক দৃষ্টিভঙ্গিতে দেখব, অর্থাৎ আমরা নাম্বারসকে অ্যাড করব, বাস্তব সংখ্যাকে অ্যাড করব, প্রবাবিলিটির মধ্যে বাস্তব সংখ্যা প্রয়োগ করব। কিভাবে? এই যে একটা করে আউটকাম আছে, প্রত্যেকটা নমুনা বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দুর রেসপেক্টে একটা করে নাম্বার আমি ধরিয়ে দেবো, রাইট? কীভাবে ধরাবো সেটা আমার বিষয়, আমি সংজ্ঞাত করব, আমি রিফাইন করব, কিন্তু একটা করে নাম্বার আমি ধরিয়ে দেবো, দিয়ে সেইগুলো নিয়ে হিসাব নিকাশ করব, সেগুলো দিয়ে ফাংশনস বানাবো, সেই ফাংশনসের গ্রাফ বানাবো, বানিয়ে দেখব যে কোথায় ওয়েটেজ বেশি হচ্ছে, কোথায় ওয়েটেজ কম হচ্ছে, কোনটা পড়ার সম্ভাবনা বেশি, ভেদমান, সম্যক পার্থক্য সব দেখব। আর এই চ্যাপ্টারটা সেই জন্য এত বিউটিফুল, কেননা এখানে অ্যালজেব্রা ইউজ হবে প্রবাবিলিটিতে, রাইট? সব কিছু আমরা দেখব। কিন্তু তার আগে আজকের এই ভিডিওতে আমরা এই যে প্রবাবিলিটির শুরু মানে অ্যালজেব্রা শুরু কোত্থেকে হয়? ভেরিয়েবল থেকে হয়। তেমনই প্রবাবিলিটিতে যখন আমরা অ্যালজেব্রা ইউজ করব, তার শুরুটা কোত্থেকে হওয়া উচিত? ভেরিয়েবল থেকে হওয়া উচিত। তাই একদম বেসিক জায়গা ভেরিয়েবল, প্রবাবিলিটির যে ভেরিয়েবল সেটাকে আমরা বলি সমসম্ভব চলক বা র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে? কেননা র্যান্ডম এক্সপেরিমেন্টের উপরে আমরা সেই ভেরিয়েবলটাকে ডিফাইন করছি, তাই জন্য র্যান্ডম ভেরিয়েবল। এটাকে আরেকটা নাম আছে এর, স্টোক্যাস্টিক ভেরিয়েবল। ওকে, তোমরা র্যান্ডম ভেরিয়েবল বা সমসম্ভব চলক বলতে পারবো। সেই চলকটা কি জিনিস? দেখো, চলক মানে কি, ভেরিয়েবল মানে কি, যেটা একটা আনসার্টেন ভ্যালুকে ক্যারি করে, রাইট? আমরা এক্স ওয়াই ছোট থেকে পড়েছি, এক্স ওয়াই একটা ভেরিয়েবল। এক্স এর মান কখনো তোমরা দেখছো যে সমীকরণ সলভ করে কখনো 2 হচ্ছে, ওয়াই এর মান কখনো 5 হচ্ছে, 3 হচ্ছে, 7 হচ্ছে, 10 হচ্ছে, 11 হচ্ছে, 12 হচ্ছে, 24 হচ্ছে, যা কিছু হতে পারে। মানে এই যে একটা নাম, এই যে ভেরিয়েবলটা অ্যাট আ টাইম যে একটাই জিনিস হবে তা কিন্তু নয়, তার মানটা ভ্যারি করে। তেমনই আমরা যেহেতু একটা যে ভেরিয়েবল মানে একটা যে নমুনা বিন্দু তার রেসপেক্ট একটা নাম্বার, আরেকটা নমুনা বিন্দু তার রেসপেক্ট একটা নাম্বার, এরকম করে করে মনে করো এন খানা নমুনা বিন্দুর রেসপেক্টে x1 x2 করে করে xn অবধি নাম্বার, এন খানা নাম্বার আমরা পাচ্ছি। সেই যে নাম্বার,
এই নাম্বারগুলো একটা নির্দিষ্ট ভেরিয়েবল এই নাম্বারগুলোকে ক্যারি করছে, তার মান একবার এটা হচ্ছে, তার মানে একবার এটা হচ্ছে, তার মানে একবার এটা হচ্ছে, সেই যে ভেরিয়েবলটা, সেই ধরনের ভেরিয়েবলকে আমরা বলবো র্যান্ডম ভেরিয়েবল বা সমসম্ভব চলক। তাহলে সমসম্ভব চলকটার কিছুই নয়, আমরাই একটা করে নমুনা বিন্দুর রেসপেক্টে নাম্বার বসাবো এবং সেই নাম্বারগুলোকে একই সঙ্গে ক্যারি করবে যে ভেরিয়েবলটা, সেটাকে আমরা বলবো র্যান্ডম ভেরিয়েবল। একটু পরে আমরা এক্সাম্পল দেখবো, খুব খুব ইজি লাগবে, কোনো কঠিন লাগবে না জিনিসটা। আচ্ছা, তো এখানে আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা কি, এক্স, এবং এই যে রেসপেক্টে আমরা 1 বসিয়েছি, টি এর রেসপেক্টে আমরা 0 বসিয়েছি, তাহলে এই যে র্যান্ডম ভেরিয়েবলটা আমাদের র্যান্ডম ভেরিয়েবল। এবার এই যে র্যান্ডম ভেরিয়েবলের পসিবল সমস্ত আউটপুটগুলোকে যদি একটা সেটে লেখা হয়, তাহলে 1 আর 0 একটা সেট পাচ্ছি, এটা মনে করো আমি এ সেট নাম দিচ্ছি, এটাকে বলবো আমরা এই র্যান্ডম ভেরিয়েবলের বা এই সমসম্ভব চলকের স্পেকট্রাম। কি বলবো? স্পেকট্রাম। স্পেকট্রাম। ওকে, ব্যাস, তাহলে হয়ে গেল। তাহলে এবার আমি এখানে একটা সমসম্ভব পরীক্ষা করেছি, তার একটা নমুনা দেশ বের করেছি, দুটো কয়েনকে টস করে। এই দুটো কয়েনকে টস করে নমুনা দেশ বের করা আমি শিখিয়েছি প্রথম ভিডিও না দ্বিতীয় ভিডিওতে। আমি সমসম্ভব পরীক্ষার যে নমুনা দেশ বের করতে হয় সেটা নিয়ে অনেক আলোচনা করেছি, সেটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখবে। তো দেখো এখানে আমি নমুনা দেশটা ডাইরেক্টলি লিখে ফেলেছি। তো দেখো ছক বানিয়েছি, কিন্তু আমি চাইলে আমি এখানে 0 বসাতে পারি, এখানে 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি। কিন্তু একটা জিনিস কি দেখতে দেয়, এখানে দুটো যখন ভেরিয়েবল ছিল তখন আমরা দুটো নাম্বার বসিয়ে দিলাম র্যান্ডমলি, কোনো অসুবিধা নেই। যখনই আমাদের সমসম্ভব পরীক্ষার নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা বাড়ছে, আমাদের কিন্তু বেছে একটা নাম্বার বসাতে হচ্ছে, রাইট? 0, 1, 2, 3। এই যে বিষয়টা, এটাকে আমরা অটোমেটেড করে দিতে পারি না, যে আমরা একটা ওয়াইয়ের একটা ডেফিনেশন দিয়ে দেবো, সেই ডেফিনেশন থেকে ফলো করে যাবে এখানে এক একটা করে নাম্বার। ঠিক আছে, কিভাবে? আমরা এভাবে বসাতেও পারি চাইলে, কিন্তু আমরা যখন একটু বেশি হয়ে যাবে, সংখ্যায় বেশি হয়ে যাবে ভেরিয়েবলগুলো বা কি বলে এটাকে, নমুনা বিন্দুগুলো যখন সংখ্যায় বেশি হয়ে যাবে, তখন আমরা একটা জেনারেল ডেফিনেশন দিয়ে দেবো, সেই ডেফিনেশন থেকে অটোমেটিক ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। কিভাবে? দেখো ম্যাজিক। ওয়াইয়ের ডেফিনেশন আমরা কিভাবে দেব না, কি বলে, যতগুলি হেড পড়বে, ঠিক আছে, বা নাম্বার অফ হেড, তুমি চাইলে নাম্বার অফ টেল দিতে পারো। তাহলে এই যে নমুনা বিন্দু, এই নমুনা বিন্দুতে কটা হেড পড়েছে? 2টো, তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু 2 হবে। এই নমুনা বিন্দু এখানে কটা হেড পড়েছে? একটা হেড একটা টেল, তার মানে একটা হেড পড়েছে। এখানে কটা হেড পড়েছে? একটা। এখানে দেখো দুটোই সব টেল, তার মানে হেড 0। তাহলে দেখো আমি একটা ডিফাইন করে দিলাম, দেন সেখান থেকে অটোমেটিক্যালি ফিল হয়ে গেল সব কটা ঘর। তাহলে ওয়াইয়ের একটা করে আমরা ভ্যালু পেয়ে গেলাম ইন ইচ স্যাম্পল পয়েন্ট। ঠিক আছে, বইতে খুব সুন্দর করে লেখা আছে এইসব ভাষাগুলো, একদম সেম টু সেম এক্সাম্পল, আমি চেঞ্জও করিনি, দেখতে পারো বইতে, দেখবে অবশ্যই, দেখতে পারো না অবশ্যই দেখবে। আচ্ছা, তো এইভাবে আমরা র্যান্ডম ভেরিয়েবল বের করতে পারি। তাহলে এর স্পেকট্রামটা কী হবে আমরা যদি ক্যালকুলেট করি, মনে করো এ অফ ওয়াই, এটা ছিল এ অফ এক্স। এই নোটেশনগুলো কোনো খাস কিছু নেই, এটা আমি আমার নোটেশন, বইতে এরকম কোনো কিছু দেয়নি। ওকে, তাহলে এ ওয়াইটা কী হবে? 2, 1, 0। কেন আমি একটাকে দুবার লিখলাম না? কেননা একটা তো, এটা একটা সেট আকারে লিখছি, সেটের মধ্যে জিনিস রিপিট হয় না, তাহলে এর স্পেকট্রামটা হয়ে যাবে 2, 1, 0, রাইট? আচ্ছা, বেশ, তো খুব ভালো জিনিস তো এটা, আমরা বের করছি স্পেকট্রাম। কিন্তু পরীক্ষায় দুর্ভাগ্যবশত স্পেকট্রাম বার করতে দেবে না, আর একটু বেশি কিছু দেবে, সেটা আমরা আসছি, কোনো চাপ নেই, মুছে দিয়ে আগে এটা, তারপর অ্যাগেন আমি দুটো এক্সাম্পল টুকেছি, একটু ভালো করে দেখো। প্রথম র্যান্ডম এক্সপেরিমেন্টটা হচ্ছে সর্বনাশা পাশাকে গড়িয়ে দেওয়া, রাইট? একটা সর্বনাশা পাশাকে আমি গড়িয়ে দিচ্ছি, তাহলে আমাদের নমুনা দেশ কি হবে? 1, 2, 3, 4, 5, 6, এটা আমাদের নমুনা দেশ। তো সেই নমুনা দেশের নমুনা বিন্দুর আমি কি বললাম, প্রত্যেকটা নমুনা বিন্দুর রেসপেক্টে একটা করে আমরা নাম্বার ধরবো, রাইট? তো এখানে দেখো খুব সহজ, আমাদের ভেরিয়েবলটা এমনভাবে ডিক্লেয়ার করেছি যে পাশা নিক্ষিপ্ত হলে প্রাপ্ত সংখ্যা, তাহলে যখন পাশাটা নিক্ষিপ্ত হয় 1 পড়ছে, তো 1-এর জন্য আমাদের x এর মান কত হবে? 1ই হবে। 2 পড়ছে, সেটাও আমাদের x এর মান, তাহলে 2 হবে। 3 পড়লে 3, 4। খুব সহজে একটা আমি র্যান্ডম ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, আবার
সেম এক্সপেরিমেন্টটা করছি। মানে আমি এখন যুধিষ্ঠিরের রোল প্লে করছি। যুধিষ্ঠির যেরকম দুদক ক্রীড়া ভবনে পাশার পর পাশা ফেলে গিয়েছিল এবং খেলতে চেয়েছিল দানের পর দান, তেমন আমিও খেলছি। দ্বিতীয় দানে আমি কি করছি, যে আর ওই পাশাটাকে গড়িয়ে দিচ্ছি, ওই সব কিছু সেম আছে, শুধুমাত্র আমি ওয়াইয়ের সংখ্যাটাকে চেঞ্জ করে দিয়েছি। প্রাপ্ত সংখ্যার বর্গ, এখানে সংখ্যার হবে প্রাপ্ত সংখ্যার বর্গ, অর্থাৎ যখন 1 পড়ে তখন ওয়াইয়ের ভ্যালু হবে আমাদের 1 স্কোয়ার মানে 1, যখন 2 পড়ে তখন ওয়াইয়ের ভ্যালু হবে 2 স্কোয়ার মানে 4, যখন 3 পড়ে তখন ওয়াইয়ের ভ্যালু হবে 3 স্কোয়ার মানে 9, যখন 4 পড়ে তখন ওয়াইয়ের ভ্যালু হবে 4 স্কোয়ার মানে 16, 25, এখানে হবে 36। এখানে খুব ভালো করে দেখো, একই সমসম্ভব পরীক্ষা আমাদের রয়েছে, একই, তার মানে তো একই কি বলে এটাকে নমুনা দেশ পাবো, সবকিছু একই নমুনা বিন্দু থাকবে। কিন্তু এখান থেকে একটা জিনিস অবজার্ভ করলে বোঝা যায় যে আমরা একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের উপরে একাধিক র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করতে পারি, রাইট? এক্স আর ওয়াই দেখো ডিফাইন করেছি একই জিনিসের উপরে, রাইট? এটা কিন্তু এখানে আমাদের কনক্লুশন। তাহলে এরকম আমরা অনেকগুলো করতে পারি, মনে করো এক্স ওয়াই জেড, প্রচুর প্রচুর করতে পারি এরকম, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একটা পরীক্ষার সাপেক্ষে আমরা প্রচুর প্রচুর র্যান্ডম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারছি। ওকে, তো এবার আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝবো। এবার এখানে দেখো এর স্পেকট্রামটা কত হচ্ছে, এ এক্স কত হচ্ছে 1 2 করে করে 6 অবধি, এর স্পেকট্রামটা কত হচ্ছে 1 4 9 16 25 and 36। দেখো স্পেকট্রামগুলো কিন্তু আলাদা হয়ে গেল। তাই একটা জিনিস সবসময় মনে রাখবে যে স্পেকট্রামের উপরে নির্ণয় করে র্যান্ডম ভেরিয়েবলের চরিত্র, কেননা একটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্পেকট্রাম পাই, ঠিক আছে? তাহলে স্পেকট্রামটা কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট। যেমনভাবে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট তার নমুনা দেশের সাথে ডিপেন্ডেন্ট, নমুনা দেশের উপর ডিপেন্ডেন্ট, নমুনা দেশ আর র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে মিল আছে, র্যান্ডম এক্সপেরিমেন্টের উপর মিল আছে, তেমনি স্পেকট্রাম এবং র্যান্ডম ভেরিয়েবলের উপরে কিন্তু মিল আছে। তো এবার দেখো স্পেকট্রামের অনেকগুলো নেচার হতে পারে। কেমন ধরনের নেচার? এই স্পেকট্রামটা দেখো খুব সুন্দর একটা সেট, ফাইনাইট সেট। আমরা কি বললাম, স্পেকট্রামের প্রতিটা বিন্দু কি হবে, বাস্তব সংখ্যা। তাহলে আমরা যদি নাম্বার লাইনে প্লট করি স্পেকট্রামের প্রতিটা পয়েন্টকে, আমি এই স্পেকট্রামটা নিয়ে কাজ করছি, স্পেকট্রামের প্রতিটা পয়েন্টকে আমরা নাম্বার লাইনে দেখছি 1 2 3 4 6। অবশ্যই যেহেতু এরা সব বাস্তব সংখ্যা, তো সংখ্যা রেখায় আমাদের স্থান পেয়েছে এরা। ওকে, এবার দেখো যদি স্পেকট্রামের পয়েন্টের মধ্যে এনাফ ডিস্টেন্স থাকে, প্রত্যেক দুটো স্পেকট্রামের মধ্যে এনাফ ডিস্টেন্স থাকে, তাহলে আমরা সেই স্পেকট্রামকে কি বলবো, বা এই স্পেকট্রামের যে সেটটাকে সেটাকে কি বলবো, ডিসক্রিট সেট। এটা কিন্তু রিয়েল অ্যানালিসিস পরবর্তীকালে দেখবে। ডিসক্রিট সেটের এক্সাম্পল, ডিসক্রিট সেটের ডেফিনেশন আমি খুব রাফলি বলছি, ঠিক আছে? ডিসক্রিট সেটের ডেফিনেশন সেটা কি, যে সেটের যদি প্রত্যেক দুটো পয়েন্টের মধ্যে এনাফ ডিস্টেন্স থাকে, তাহলে আমরা সেটাকে ডিসক্রিট সেট বলি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? ওকে, আচ্ছা বেশ। তাহলে এই যে সেটটা, এটা কিন্তু একটা ডিসক্রিট সেট, রাইট? ওকে, তাহলে ডিসক্রিট নয় তাহলে কোন সেট? আমাদের মাথা ব্যথা কিন্তু ডিসক্রিট সেট নিয়ে, এবং আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাই পড়বো। ডিসক্রিটের বাংলা হচ্ছে অবিচ্ছিন্ন। কি বললাম? অবিচ্ছিন্ন। সরি, ডিসক্রিট মানে বিচ্ছিন্ন, ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন বা অসন্তত। ডিসক্রিট মানে কি? বিচ্ছিন্ন বা অসন্তত। তাহলে ডিসক্রিট নয় তাহলে কোনটা? ডিসক্রিট, এটা ডিসক্রিট। আর তাহলে আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? ডিসক্রিট আরেকটা জিনিস, ডিসক্রিটের বিপরীত কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। আমার এটা গুলিয়ে যায়, অবিচ্ছিন্ন, ঠিক আছে? বোর্ডে যেটা লিখেছি সেটা ঠিক, সন্তত। তাহলে ডিসক্রিট হলো আর কন্টিনিউয়াস হলো। তাহলে ডিসক্রিট নিয়ে আমাদের আলোচনা।
তাহলে যেগুলো বা যে সেটটা এরকম দেখতে দুটোর মধ্যে এনাফ ডিস্টেন্স আছে, আচ্ছা যদি বলি যে আমি কি বলে ওটাকে অবিচ্ছিন্ন বা সন্ততর কথা যদি আমি বলি সেটা কেমন দেখতে হবে সেটা আমি একটুখানি বলে দিই। এটা কিন্তু আমাদের কাজে লাগবে না, ঠিক আছে, জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা আমি এখানেই বলছি, মনে করো আমি এখানে বইয়ের যেটা এক্সাম্পল আছে সেটাই বলছি। মনে করো একটা ক্লাসরুম আছে, একটা ক্লাসরুমের মধ্যে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের হাইট কত হবে সেটাই হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। আমরা এটা জানি যে সবার হাইট গ্রেটার দেন 120, আবার লেস দেন মনে করো 160 সেমি, ঠিক আছে। আমরা জানি প্রত্যেকের হাইট আইদার 120 পয়েন্ট সামথিং হবে আর বেশি হবে, কিন্তু বেশি হতে হতে 160 ক্রস করতে পারে না, 160 সেন্টিমিটার নিচেই হবে, ঠিক আছে। তাহলে এই যে এইচটার উপরে, তাহলে আর এইচের জন্য অনেক অনেক ডিফারেন্ট এক একটা স্টুডেন্টের জন্য আমরা কী পাচ্ছি, একটা করে এক্স পাচ্ছি। তাহলে সেই এক্সট্রাও থেকে কোথায় থাকবে, 120 থেকে 160-এর মধ্যে। দেখো তো 120 থেকে 160 মনে করো এরকম একটা নাম্বার লাইনের পজিশন, যেখানে 120 এখানে আছে, এখানে 160 আছে। আমরা জানি না এক্স্যাক্ট এর পয়েন্টটা কোনটা, ঠিক আছে। 120 থেকে 160 তো ঠিক আছে, বাট এটা একটা গোটা ইন্টারভাল, রাইট, ইন্টারভাল। এখানে কতগুলো পয়েন্ট আছে, ইনফাইনাইটলি মেনি, কেননা এটা তো একটা সরল রেখার টুকরো। তো সরল রেখার টুকরো মানে কি, একটা ইন্টারভাল, এবং সেই সরল রেখার টুকরো মানে সেখানে অসীম সংখ্যক বিন্দু আছে। তাই জন্য এই এক্স এর ভ্যালু যে কত হবে সেটা আমরা জানি না, এখানে অসীম সংখ্যক ভ্যালু কিন্তু এর ভ্যালু হতে পারে। এই ধরনের যে স্পেকট্রাম সেটাকে বলবো আমরা ডিসক্রিট স্পেকট্রাম, ঠিক আছে। তাহলে এবারে দেখো যেটার ডিসক্রিট না এটা কন্টিনিউয়াস স্পেকট্রাম, ঠিক আছে, বা অবিচ্ছিন্ন স্পেকট্রাম। অবিচ্ছিন্ন স্পেকট্রাম যদি হয় তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন সমসম্ভব চলক। আর যদি বিচ্ছিন্ন স্পেকট্রাম বা ডিসক্রিট স্পেকট্রাম হয় তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলটাও হয়ে যাবে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, রাইট। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। যদিও এত ডিপে লাগবে না তোমাদের, তবুও এটা জেনে রাখা ভালো, যেহেতু আমরা শিখছি তো ডিপলি জিনিসটাকে অনুভব করা ভালো, ওকে। আচ্ছা এটা তোমরা খুব ভালো বুঝতে পারবে রিয়েল নাম্বার আর ন্যাচারাল নাম্বারের সেট দিয়ে, ঠিক আছে। মনে করো তোমরা ন্যাচারাল নাম্বারের সেট নিলে এন, এটা কেমন দেখতে হয়, 1 2 3, তাহলে ইনফাইনাইটলি মেনি আছে। আর রিয়েল নাম্বারের একটা সেট নিলে মনে করো রিয়েল নাম্বারের সেট কি করে হয় বুঝতেই তো পারবো না আমি, x such that x is real। রিয়েল নাম্বারের ডেফিনেশন কি আমি সেটাই লিখে দিই না, কোথায় গেল, এই যে কাগজ বলছি কাপড়। রিয়েল নাম্বারের ডেফিনেশন কি হয়, x স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে রিয়েল নাম্বারের সেটটা এমন দেখতে। তো এর মধ্যে 0-এর পরে কে হবে, 0.1 হবে নাকি 0.001 হবে নাকি 0.0000001 হবে, কোনটা হবে আমরা জানি না। তো এই ধরনের সেটটাকে আমরা কি বলি, এটা কিন্তু ডিসক্রিট সেট নয়, ঠিক আছে। এটা আবার ইনফাইনাইটলি মেনি মানে আনকাউন্টেবল সেট। ইনফাইনাইট দুটোই কিন্তু ইনফাইনাইট সেট, দুটোই ইনফাইনাইট, কিন্তু এটা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট যেটাকে গোনা যায়, আর এটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে। প্রতিটা কাউন্টেবল সেটই কিন্তু ডিসক্রিট হয়, ঠিক আছে। এবং এই জিনিসগুলো আরও গভীরে তোমরা পড়বে, ঠিক আছে। রিয়েল অ্যানালাইসিস যখন পড়বে তখন এটা পড়বে, আমি আর বেশি ডিপে যেতে চাইছি না। তাহলে ডিসক্রিট মানে বুঝলাম যে দুটোর মধ্যে একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে, বেশ, মানে একটা রিয়েল নাম্বারের লাইনের উপরে এরকম একটা স্পেস নিয়ে বসে আছে তারা, বেশ। তাহলে অনেকটা হয়ে গেল, আমরা শিখে নিলাম আমাদের যা কিছু জানার তার থেকে বেশি শিখে নিলাম। তো তোমরা কী করবে, বইয়ের যে এক্সাম্পল আছে সেগুলোকে একটু দেখে নেবে, ওকে। তো আমি এটাকে মুছে দিই, ওকে। তো আমাদের প্রথম টপিক কমপ্লিট। আজকে টার্গেট কী কী ছিল, ডেফিনেশন অফ র্যান্ডম ভেরিয়েবল, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ফাংশন, ডিস্ট্রিবিউশন টেবিল। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে 2 নম্বর থেকে 4 নম্বর কিন্তু এখান থেকে আসবেই, ঠিক আছে। তো আর এটা যদি ভালো করে বুঝে যাও তো দ্বিপদ বিভাজনও তোমাদের কাছে খুব ইজি মনে হবে। আর সমসম্ভব চলক আর দ্বিপদ বিভাজন যদি করে যাও তাহলে কিন্তু আরামসে 6 নম্বর তোমরা আশা করতে পারো, ঠিক আছে, এই জায়গাটা থেকে, ঠিক আছে, ব্যাস আর কিছু না। তো এই যে আমাদের ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটা বোঝা আজকের এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা বুঝতে পারলে আমাদের এটাও ইজি মনে হবে। তো চলো আমরা এখান থেকে শুরু করে এই অবধি যাবো, সব বুঝবো, এখানে যা যা লিখেছি সব বুঝবো, কোনো চাপ নেই। আমি কি বললাম, আমাদের কিন্তু ডিসক্রিট নিয়ে কাজ, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ নেই। ডিসক্রিট আমরা কি লিখবো, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এবং সেই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো, কন্টিনিউয়াসের দরকার নেই, ঠিক আছে, ওটা আমাদের সিলেবাসের বাইরে, ওকে। তো হোয়াট ইজ কল্ড ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা আগে জানবো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, রাইট। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কি হবে, তাদের স্পেকট্রামে কি থাকবে, n খানা পয়েন্ট থাকবে,
যেমন মনে করছি x1 x2 x3 এরকম করে করে xn অবধি আছে আমাদের, ঠিক আছে। ডিসক্রিট মানে কি, এরকমভাবে আমরা গুনতে পারবো। এবং অবশ্যই যেহেতু এটা প্রত্যেকটা রিয়েল নাম্বারের উপর আছে, যেহেতু এটা প্রত্যেকটা কোথায় আছে, রিয়েল নাম্বারের উপর আছে, এখানে মনে করো x1 x2 x3 x4 x5 x6 x7 করে করে xn, ঠিক আছে। তাহলে x1 x2 এরকম করে করে xn অবধি। তাহলে দেখো যেহেতু রিয়েল নাম্বার তাহলে একটা অর্ডার্ড প্রপার্টি আছে, তাই জন্যে আমরা এটাকে এইভাবে লিখবো যে x1 এর থেকে x2টা বড়, তার থেকে x3টা বড়, তার থেকে xnটা বড়। যেহেতু প্রত্যেকটা বাস্তব সংখ্যা, তোমরা পরবর্তীকালে জানবে যে বাস্তব সংখ্যা সমূহ, বাস্তব সংখ্যা কিন্তু ল অফ ট্রিগোনমিকে ফলো করে। মানে যে কোনো দুটো বাস্তব সংখ্যাকে তুমি তুলে নাও, হয় তারা সমান হবে, নয় তারা একে অপরের থেকে ছোট বড় হবে, ঠিক আছে। ব্যাস, তাহলে এই যে ব্যাপারটা এরকম ভাবে সেজে থাকবে। তোমাদের এত এই যে ব্যাপারটা, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে, খুব বেশি লাগবেও না। এবং এই দেখো এই যে xi, খুব ভালো করে বুঝো, x এর একটা ভ্যালু কি xi, আমরা একটু এক্সাম্পল নিয়ে বুঝি। ht10, রাইট? এটা আমরা প্রথম র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা দেখেছিলাম। এরা কি নমুনা বিন্দু, আর এটা কি ছিল, র্যান্ডম ভেরিয়েবল। ভালো করে দেখো, তো এখানে x1 এর ভ্যালু কত ছিল 1, x2 এর ভ্যালু কত ছিল 0, ক্লিয়ার? এবার দেখো আমরা র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি বের করতে পারি। ইয়েস, র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি বের করতে পারি, অর্থাৎ x1 আসার প্রবাবিলিটি কত হবে। তাহলে p অফ x1 দিয়ে আমরা চিহ্নিত করি সেটাকে, p অফ x1 বা p অফ x ইকুয়াল টু x1, দুটো একই কথা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো, p অফ 1 ঠিক, অর p অফ x ইকুয়াল টু 1, ঠিক আছে। এই দুটো জিনিস, এই সিম্বলটাকে বলা হবে প্রবাবিলিটি অফ র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে র্যান্ডম ভেরিয়েবলের এই ভ্যালুটার প্রবাবিলিটি কত হবে, র্যান্ডম ভেরিয়েবলের এই ভ্যালুটার প্রবাবিলিটি মানে কি, হেড আসার প্রবাবিলিটি। তাহলে হেড আসার প্রবাবিলিটি যেটা হবে, এটা আসার প্রবাবিলিটিও সেটা হবে। তাহলে কোনো একটা x1 এর বা xi এর, আমি যদি বলি ইন জেনারেল i এর ভ্যালু 1 2 3 যাও হতে পারে, xi এর প্রবাবিলিটিটা কত হবে, এর করেসপন্ডিং যে আউটকামটা থাকবে বা এর করেসপন্ডিং যে নমুনা বিন্দুটা থাকবে, ঠিক আছে, i তম নমুনা বিন্দু, এক্ষেত্রে x1 এর করেসপন্ডিং প্রথম নমুনা বিন্দু, এক্ষেত্রে i তম নমুনা বিন্দু যেটা থাকবে, সেই নমুনা বিন্দুর রেসপেক্টে যে ইভেন্টটা থাকবে, মানে এখানে ইভেন্টটা কি, হেড পড়ার ইভেন্ট, হেড পড়ার ইভেন্টের প্রবাবিলিটি কত, p অফ h, সেটা কত 1/2, কেন হাফ হাফ করে দুটোরই প্রবাবিলিটি, রাইট? তো দেখো ভালো করে, এটার প্রবাবিলিটি যেটা হবে সেটা এটারও প্রবাবিলিটি হবে, রাইট? বাস, তাহলে আমরা বিষয়টার উপরে বলতে পারছি যে p অফ 1টা কত হচ্ছে 1/2, ঠিক, বেশ। এবার আমরা এখানে আসি, তাহলে আমরা প্রত্যেকটা xi এর জন্য, তাহলে এটা x1 এটা x2, তাহলে যে কোনো একটা xi কে আমরা মনে করে নিচ্ছি, প্রত্যেকটা xi এর জন্য একটা করে প্রবাবিলিটি পাবো, সেটাকে আমরা নাম দেবো pi, ঠিক আছে। তাহলে piটা কার উপর ডিপেন্ড করছে, সেই র্যান্ডম ভেরিয়েবলের যে ভ্যালুটা ছিল তার করেসপন্ডিং যে ইভেন্টটা ঘটছিল তার প্রবাবিলিটির উপরে, ঠিক আছে, এক্সাক্ট সেম তার সাথে, মনে থাকে জানো এটা, বেশ। তাহলে এটা এরকম করে করে আমি p1 পাবো, p2 পাবো, pn পাবো, ঠিক, n খানার জন্য nটা পাবো, pn অবধি পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি জানতাম যে প্রত্যেকটা ইভেন্টের প্রবাবিলিটির সাম কত হয় 1, প্রত্যেকটা ইভেন্টের প্রবাবিলিটির সাম কত হবে 1, কেননা এটা সমসম্ভব পরীক্ষা ছিল, ঠিক আছে, বেশ। তাহলে এই যে হাফ আর p অফ t কত হচ্ছে হাফ, তাহলে দেখো এদের সামটা কত হচ্ছে 1, তাহলে p অফ h p অফ t এর সামটা 1। তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা ডেফিনেশনটা এইভাবেও দিতে পারি, ডেফিনেশন কিন্তু আমরা দিচ্ছি, ঠিক আছে। তাহলে তোমাদের কি মনে হচ্ছে, এই যে p1 আর p2, তাহলে এই যে p1 আর p2, তাহলে p1 মানে কত হচ্ছে 1/2, আর এখানে p2টা কত হচ্ছে 1/2, কেননা p2 মানে কি 0 আসার প্রবাবিলিটি, 0 আসবে কখন, যখন টেল আসবে, টেল আসার প্রবাবিলিটি কত হাফ, তাহলে 0 আসার প্রবাবিলিটি হাফ, তাহলে p অফ 0 মানে হাফ হয়ে গেল। তাহলে দেখো p1 p2 কত আসছে 1, হাফ প্লাস হাফ 1, ব্যাস। তো এই যে বিষয়টা খুব স্বাভাবিকভাবে আমরা এই ডেফিনেশনটা দিয়ে দিলাম, ওকে। সিমিলারলি এখানে দুটো পয়েন্টের জন্য যদি এটা 1টা ট্রু হয়, তাহলে আমরা এবার এটাকে জেনারেলাইজ করতে পারি যে শুধুমাত্র দুটো পয়েন্ট কেন, এনখানা পয়েন্টও তো থাকতে পারে, রাইট? ওকে, তো এনখানা পয়েন্টের জন্য আমরা কি করব, এনখানা পয়েন্টের জন্য
এন খানা পয়েন্টের জন্য আমরা কি করব বলো? সামেশন অফ সরি এটা আমি পরে ইউজ করবো। সিগমারটা আমি পরে বোঝাচ্ছি জিনিসটা, অনেকে জানে না সিগমার বিষয়টা, যারা জানে তারা জানে, যারা জানে না তারা জানে না। আমরা কি করব দেখো, তাহলে P1 P2 P3 আমরা খুব স্বাভাবিকভাবে রাখবো কি না, এটার ডিস্ট্রিবিউশনটা কত হবে? 1 হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পয়েন্ট গেল, বেশ। আচ্ছা, এবার দেখো আমরা সিগমা সাইনের ব্যবহারটা শিখবো, যারা জানে না আমি তাদের জন্য একবার বলে দিচ্ছি। দেখো এখানে দেখো 1 2 3 4 5 6 করে করে n অবধি যাচ্ছে। এটা দেখো মানে কি, একটা ভেরিয়েবল দিয়ে যদি আমরা ডিনোট করি, আই দিয়ে যদি ডিনোট করি, আই এর মান একবার কত হবে 1, একবার কত হবে 2, তাহলে P1 এর বদলে আমরা PI লিখবো, ঠিক? এবার এই যে সাম প্লাস চিহ্নটা আছে তার জন্য একটা সিগমা সাইন দেব, রাইট? এবার দেখো i = 1 থেকে শুরু হচ্ছে, i = n অবধি শেষ হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের যা হোক একটা আছে, সেটা আমাদের দরকার নেই দেখার, আমরা জাস্ট এইটুকু লাইনকে, এইটুকু অংশকে এখানে আমরা পুট করছি, সিগমা দিয়ে লেখার চেষ্টা করছি। তাহলে এবার এটাকে ভাঙলে কি হচ্ছে দেখো তো, এই কথার মানে হচ্ছে একবার i এর ভ্যালু 1 হবে তাহলে P1 হবে, সিগমার জন্য একটা প্লাস বসবে। একবার i এর ভ্যালু 2 হবে তাহলে P2 হবে, সিগমার জন্য একটা প্লাস বসবে। একবার i এর ভ্যালু 3 হবে P3 হবে, সিগমার জন্য একটা প্লাস বসবে। এরকম করে করে i এর ভ্যালু সবার লাস্ট কত হবে, এখানে n অবধি হবে, তাহলে P i এর জায়গায় n, সিগমার জন্য অবশ্যই প্লাসটা ছিল। এবার যেহেতু সব শেষ হয়ে গেছে আর i এর কোনো ভ্যালু নেই, তাহলে আর সিগমার জন্য এখানে প্লাসটা বসবে না, তাহলে এইটা লেখা আর এইটা লেখা কিন্তু একই ব্যাপার। আবার তোমাদের এই প্রবাবিলিটির জায়গাতে বলে দিয়েছে যে আই ফাই কিচ্ছু লেখার দরকার নেই, তোমরা শুধুমাত্র পাতি বাংলা এটা লিখতে পারো, এটা মানে এটা ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা আমরা বুঝে নেব, কোনো চাপ নেই তোমাদের, ঠিক আছে? সরি, এটা এন হবে না, এটা আই হবে, কেননা ভ্যারি করছে কি, যে ভ্যারি করছে তাকেই তো আমরা এখানে রাখবো, তাই না? ভ্যারি করছে তো আইটা কোথেকে কোথায় ভ্যারি করছে, 1 থেকে n অবধি, তো এটা লেখা এটা লেখা একই ব্যাপার। তাহলে আমরা এক্ষুনি কি দেখলাম, এটা ইকুয়াল টু 1, তার মানে এটা ইকুয়াল টু 1, ঠিক? তো সিগমাটা আমরা শিখে নিলাম। এবার দেখো এই যে বিষয়টা, হ্যাঁ কোথায় ছিলাম আমরা, এখানে দেখো আমরা এটা এক্ষুনি দেখলাম যে প্রত্যেকটা এক্স এর একটা করে প্রবাবিলিটি থাকবে, সেটা হবে পিআই, এবং যদি সামেশন অফ পিআইটা 1 হয়, তাহলে এই দুটো সেটকে একত্রে আমরা বলবো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবার এই নোটেশনটা তোমাদের ক্ষেত্রে একটুখানি খটোমটো হতে পারে, এটা ওই আর কি সিগমার মতো করে ভাবো, যখন এক্স আই এর ভ্যালু যখন দেখো আই থেকে 1 থেকে শুরু হয়ে n অবধি যাচ্ছে, আই এর ভ্যালু যখন 1 হবে তখন এটা x1, এখানে আর সিগমা নেই তাই প্লাস বসবে না, এখানে একটা কমা দিয়ে দেবো যেহেতু এটা সেটের নোটেশন, তাহলে x2, আই এর ভ্যালু একবার 3 কমা দিচ্ছি, আই এর লাস্ট ভ্যালু কত হবে n, তাহলে এই সেটটা লেখা আর এই সেটটা লেখা একই কথা, ঠিক আছে? এটা আমি ইউজ করি নোটেশনটা, আমি রিয়েল অ্যানালিসিসের বার্টলেট শার্বার্ট বলে একটা বই আছে, বার্টলেট শার্বার্টের লেখা রিয়েল অ্যানালিসিস, ইন্ট্রোডাকশন টু রিয়েল অ্যানালিসিস, তো সেখানে আমি এই নোটেশনটা পেয়েছি, তো এই নোটেশনটা আমার খুব ভালো লেগেছে, যে কোনো সেটকে আমি এইভাবে লিখি এখন, ঠিক আছে? n সংখ্যক এলিমেন্ট থাকা সেটকে, তো যাই হোক, তো x1 x2 x3 এরকম করে করে xn, তো এই যে সেটটা এবং এই সেটটা একত্রে এদের যে অর্ডার পেয়ারটা সেটা এটা x1, p1 x1, p1 x2, p2 xn, pn, এই যে সেটটা, এটাকেই আমরা বলবো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এটাকে যেহেতু এটা টু ডাইমেনশনাল, তার জন্য এটাকে একটা টেবিলের আকারেও আমরা দেখতে পারি। ওকে, এক সেকেন্ড। ওকে, তো আমি এতক্ষণ থিওরি বললাম এবং হয়তো থিওরির কিছু কিছু জিনিস মাথায় ঢুকেছে, এবং এই লাস্ট লাইনটা হয়তো এই 2D মানে কি এগুলো হয়তো একটুখানি সমস্যা থাকলেও থাকতে পারে, কোনো চাপ নেই, আমরা এক্সাম্পল দেখবো এবং এক্সাম্পল দেখে কিন্তু আমরা জিনিসটাকে খুব সুন্দরভাবে বুঝবো, রাইট? দেখো আমি এখানে তোমাদেরকে কি এক্সাম্পল দিয়েছি, দেখো এস হচ্ছে একটা নমুনা দেশ। কার নমুনা দেশ? যখন আমরা দুটো কয়েনকে টস করছি, আমি এত কিছু লিখে নিই, দুটো কয়েনকে টস করছি, দুটো কয়েনকে টস করার যে র্যান্ডম এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের নমুনা দেশকে এস, রাইট? এবং আমি সেখানে প্রথমে এটা দেখেছিলাম যে এক্সটাকে আমরা এমনভাবে সংজ্ঞাত করছি যে নাম্বার অফ এইচ, মানে প্রত্যেকটা নমুনা বিন্দুতে কটা করে হেড পড়ছে, সেটার সম্ভাবনা কিন্তু আমাদের, সেটা সম্ভাবনা বলছি, সেটা নাম্বারটাই হচ্ছে আমাদের এক্স এর একটা ভ্যালু, রাইট? তো আমরা দেখেছিলাম যে এক্স এর কি ভ্যালু এসেছিল, 1 এসেছিল, 2 এসেছিল, 1 এসেছিল, 0 এসেছিল, তো আমরা স্পেকট্রাম বের করেছিলাম 2 1 0, রাইট? তো দেখো আমরা যখনই এই রকমের বিভাজন ছক তৈরি করব, এখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেই বিভাজন ছকের মধ্যে
স্পেকট্রামের পয়েন্টগুলো রাখবো। অর্থাৎ এখানে কিন্তু আমরা x1 মানে এটা নেব না, x2 মানে কিন্তু এটা নেব না, x3 মানে এটা নেব না, x4 মানে কিন্তু এটা নেব না। এই জিনিসটাকে একটা করে স্পেকট্রাম তৈরি করব। স্পেকট্রামের প্রত্যেকটা পয়েন্টকে আমরা নেব। কেননা এগুলোই কি, এগুলোই তো x1 x2, আর এদের মধ্যে রিলেশন কি ছিল, x1 x2 x3 xn এরকম করে করে যাবে, রাইট? বোঝা? এটাই তো আমি দেখিয়েছিলাম যে বিভাজন, সম্ভাবনা বিভাজনের ডেফিনেশন তো এটা ছিল যে প্রত্যেকটা x1 x2 xn যেন একে অপরের থেকে বড় হয়, ইকুয়াল যেন না হয়, রাইট? তাহলে আমরা এইগুলো নেব। তাহলে এখানে সব x1টা কি হবে, 0, x2টা কি হবে 1, x3টা কি হবে 2, রাইট? তো এটাই হচ্ছে আমাদের বিষয়। ওকে, তো এটা তোমাদের এক্সাম্পলেও তোমাদের পেয়ে যাবে। কত নম্বর এক্সাম্পল, উদাহরণ 7, ঠিক আছে? উদাহরণ 7 এই জিনিসটা আছে একদম সেম। তাহলে বোঝা গেল আমরা কীভাবে x1 x2 x3 চুজ করতে পারি। বেশ, এবার আমাদের এটা হয়ে গেল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, প্রত্যেকটার প্রবাবিলিটি বের করব। কি কি বের করব, p of x1 p of xi বের করব, রাইট? আইটা কোত্থেকে কত, 1 2 3, রাইট? এটা আমরা বের করব। তাহলে x1 আর p, তাহলে xi আর pi এর যে ছকটা সেটাকে আমরা বলবো বিভাজন ছক, রাইট? কার বিভাজন ছক না, x এর বিভাজন ছক। কোনটা, xi আর pi, সেটাকে তোমরা xও বলতে পারো pও বলতে পারো, রাইট? তাহলে xi মানে কি, প্রথমে x1 হবে, x1 এর ভ্যালু কত 0, তারপরে x2 ভ্যালু হচ্ছে 1, x3 ভ্যালু হচ্ছে 2, আর কিছু নেই আমাদের। এবার দেখো, বেশ, তাহলে আমরা দেখছি, তাহলে এখানে আমাদের কি করতে হবে, pi মানে কি, pi মানে কি, pi মানে হচ্ছে p of xi, তাই তো? তাহলে এখানে p of x1 হবে, x1 এর রেসপেক্টে p of x1 আমরা বের করব। তার মানে 0, 0 মানে কি বলতে চাইছি, 0 মানে একটাও হেড পড়বে না, তাই তো? 0 মানে নাম্বার হবে 0, তাহলে একটাও হেড পড়বে না, সেরকম কোন ঘটনা হতে পারে, শুধুমাত্র একটা ঘটনা। তাহলে এর প্রবাবিলিটি কত, 1/4, ঠিক আছে? তাহলে 1 হেড, সরি 0 হেডের প্রবাবিলিটি, এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ? এই ওয়ার্ড পেয়ার আকারে, এই ওয়ার্ড পেয়ারটাকে আমি ছবি আকারে লিখছি, ঠিক আছে, ছক আকারে, রাইট? তো দেখো 0 হেডের প্রবাবিলিটি, একমাত্র একটাই পয়েন্ট আছে যেখানে 0 হেড, তাহলে 1, আর কতগুলো মোট পয়েন্ট 4, ওই তোমরা সব শিখেছো সম্ভাবনা বের করা। তারপরে কি আছে 1, তাহলে একটা হেডের প্রবাবিলিটি কত হবে 1/2, কেননা এটা 2/4 হতো, 1 2 3 4, চারটে পয়েন্ট, এবং দুটো পয়েন্ট এমন যে একটা হেড পড়াকে সমর্থন করছে, অনলি একটা হেড পড়াকে, ঠিক আছে? তাহলে 2/4 দ্যাট ইজ 1/2, ঠিক আছে? এটা মানে মুখোমুখি ক্যালকুলেশন হয়ে যায় মানুষের। বেশ, তাহলে এবার দেখো দুটো হেড পড়ার সম্ভাবনা, দুটো হেড শুধুমাত্র একটা পয়েন্টে, তাহলে 1, আর মোট কতগুলো 4, চারখানা পয়েন্ট। ওকে, তাহলে দেখো, তাহলে p1 মানে p of x1 কত হচ্ছে 1/4, p of x2 কত হচ্ছে 1/2, 1/4, রাইট? এটাই হচ্ছে আমাদের বিভাজন ছক, 2 নম্বর পেয়ে গেলে। তো দেখো একটা জিনিস, এই যে বিষয়টা, এই 1/4 1/2 1/4 এদের সাম করে দেখো, অর্থাৎ আমি কি বলতে চাইছি, p1 প্লাস p2 প্লাস p3 করে দেখো, অর্থাৎ p1 pi, আবার এই কথাটার মানেই হচ্ছে p, তাই তো? একই তো কথা সব। p করলে কত হবে 1/4 প্লাস 1/2 প্লাস 1/4, 1/2 প্লাস 1/4, তাহলে এখানে 2 গুণ করে দিই, উপরে 2 গুণ করে দিই, তাহলে সবার নিচে 4 চলে এলো, তাহলে 2, 1 প্লাস 2 প্লাস 1 দ্যাট ইজ 4/4, এটা এবং এটা 1 হয়ে যাবে। তাহলে মোট কত হচ্ছে, টোটাল কত হচ্ছে 1। দেখো তো, আমরা যা একটা শর্ত মেনে আমরা কাজ করেছি, দ্বিতীয় শর্তটা অটোমেটিক মেনে গেছে। দেখো তো, প্রথম শর্তটা এটা আমরা মানলাম, এইভাবে আমরা চুজ করলাম পয়েন্টগুলোকে স্পেকট্রাম তৈরি করে ছোট থেকে বড় সাইজ, এবং টোটালটা করে দেখলাম। তো এটাই হচ্ছে আমাদের বিভাজন ছক, ঠিক আছে? এতটাই সহজ। আরও একটা দুটো আমরা করছি, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে আমি না একটা কাজ করি, তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিয়ে অঙ্কগুলো করাই। হ্যাঁ দেখো, হ্যাঁ কতক্ষণ সময় আছে, আর সময় অগাধ আছে। দেখো এটা খুব ছোট্ট একটা জিনিস, মানে এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু এটাই তোমাদের বারবার ঘুরে ফিরে আসবে, রাইট? দেখো আমরা কি বের করছিলাম, পি
তাই তো, PI XI, ঠিক, বা এটাকেই আমরা বলছিলাম PX। কেননা যখন আমরা সামেশন অফ XI বলি বা সামেশন অফ PI বলি, এটা হচ্ছে পারফেক্ট নিয়ম, কিন্তু এটাকে আবার তোমাদের বইতে এইভাবে লিখেছে এবং বলেছে যে এইভাবে লেখো, আমরা বুঝে নেব, ঠিক আছে, ওকে। তাহলে আমি PI XIটাকে PX আকারে লিখতে পারি, তাহলে আইগুলো আমি না দিলেও ওরা বুঝে নেবে, কোনো চাপ নেই, ঠিক আছে। বেশ, এই যে বিষয়টাকে, এই যে প্রবাবিলিটিকে, XI এর প্রবাবিলিটিকে বা X এর প্রবাবিলিটিকে, ঠিক আছে, X সমসম্ভব চলকের মান, X এর X মানের সম্ভাবনাকে একটি অপেক্ষক, সম্ভাবনা কি, এই সম্ভাবনা তো P, এই Pটাকে আবার F দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, এই PXটাকে আবার FX বলা হয়, ঠিক আছে। তাহলে আমি যদি একটা বিভাজন ছক তৈরি করি, এখানে আমরা কি লিখছি XI, তাহলে এখানে আমরা কি লিখবো FXI বা FX, তাহলে X আর FX, যেটা X আর PX লিখছিলাম সেটা X আর FX লিখবো, একই কথা, পুরো সেম, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বিভাজন ছক, এইভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে এটাকে কি বলবো আমরা, ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি ফাংশন বা স্টোক্যাস্টিক ফাংশন, যা বলতে পারো, কিন্তু এটাকে সম্ভাবনা অপেক্ষক তোমরা বলবে, কেননা বাংলা ভাষায় উচ্চারণ করতে খুব সুন্দর লাগে। সম্ভাবনা অপেক্ষক হচ্ছে এটাই। তাহলে একটা র্যান্ডম ভেরিয়েবল এবং তার সম্ভাবনা অপেক্ষকের যে ছকটা, সেটাকে আমরা বলবো সেই সম্ভাবনা চলকের বা র্যান্ডম ভেরিয়েবলের বা সমসম্ভব চলকের বিভাজন ছক, হয়ে গেল। এই যে আমাদের ডিস্ট্রিবিউশন টেবিল বা বিভাজন ছক কমপ্লিট। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, 2-4টে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তো আমাদের 3টে সম্ভাবনা বিভাজনের ছক দেওয়া আছে এবং বলেছে এই 3টে বিভাজন ছকের মধ্যে কোনগুলো বা কোনটা সম্ভাবনা বিভাজন ছককে চিহ্নিত করে। এবার তোমাদের কাছে প্রশ্ন হবেই যে কি অবস্থা, বিভাজন ছক মানে তো সম্ভাবনা বিভাজন ছক না, বিভাজন ছক মানে কিন্তু সম্ভাবনা বিভাজন ছক নয়। কি, কেন নয়? দেখো, এফএক্সটা কি, অ্যাকচুয়ালি তো একটা প্রবাবিলিটি, তাই তো, কোনো একটা প্রবাবিলিটি তো। এবার আমি কি শিখিয়েছিলাম, পৃথিবীর যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি, সেটা পি কোথা থেকে কত অবধি থাকবে, 0 থেকে 1 এর মধ্যে, রাইট। তাহলে দেখো তো একটা ভালো করে জিনিসটা, যে এই যে প্রবাবিলিটিটা, এটা কোথায় আছে, এটা তো নেগেটিভ, তার মানে প্রথম প্রবাবিলিটিটাই তো নেগেটিভ, তাহলে এটা প্রবাবিলিটিই নয়, তাহলে এটা কিচ্ছু নয়, মিথ্যে কথা। তাহলে এখান থেকে আমরা এক্স এর উপর একটা কন্ডিশন চাপিয়ে দিতে পারি, যে দেখো তো এফ এক্স গুলো কি হবে, গ্রেটার দেন 0 হবে সমস্ত এক্স এর জন্য, তাই তো, তাই তো, এটা ঠিক, এটা কি দিন শেষে তো একটা প্রবাবিলিটি, প্রবাবিলিটি গুলো কি হয়, পজিটিভ হয়, তো আমরা একটা কন্ডিশন চাপিয়ে দিতেই পারি। বেশ, আবার দেখো তো আরেকটা জিনিস, এটা আমরা আগেরটা থেকে দেখেছিলাম, কি যে আমরা দেখলাম কি সামেশন অফ পি, এটা কত হয়, 1 হবে, তাহলে পি মানেই তো এফ, শুধু জাস্ট চিহ্নটাকে পাল্টে দিচ্ছি, তাহলে সামেশন অফ এফ এক্স কি হবে, 1 হবে, দুটো কন্ডিশন। তো যখনই আমাদেরকে এরকম বিভাজন ছক চেক করতে দেবে, আমরা বেশি কিছু অ্যানালিসিস করব না, আমরা দেখব দুটো কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কিনা, বাংলা কথা, তাহলে এটা পজিটিভ হচ্ছে কিনা প্রত্যেকটা ভ্যালু, এটা প্রথম কন্ডিশন, তো এটা প্রথমেই বাদ পড়ে গেল। বেশ, দ্বিতীয়টাতে দেখি, হ্যাঁ প্রথমটা তো স্যাটিসফাই করছে সব কটা। এবার দেখো একটা জিনিস, তোমরা অনেকে বলবে যে দাদা তাহলে এই যে -1টা, এটা তো মাইনাস, তাহলে এটা কেন, এই যে এক্সটা কি, আমি এত ডিপলি কেন পড়ালাম, এক্সটা কি, এক্সটা একটা বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যাটা আমরা তৈরি করেছি, রাইট, কিছু একটা অ্যালগোরিদম দিয়েছিলাম নমুনা বিন্দুর উপরে, সেই অ্যালগোরিদম মেনে একটা করে আমাদের নাম্বার জেনারেট করে দিচ্ছিল, রাইট, তো সেটা তো আমাদের তৈরি, তো এটা মাইনাস প্লাস যা খুশি হতে পারে, এটা শুধু বাস্তব সংখ্যা হলেই হবে, এখানে আয়োটা না আসলেই হবে, এখানে আয়োটা না আসলেই হবে, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। তাহলে আমাদের এখানে সব ভ্যালিড, কিন্তু এইগুলো যেহেতু একটা প্রবাবিলিটি এবং প্রবাবিলিটির একটা নির্দিষ্ট একটা ক্লাস আছে, একটা বংশগত পরিচয় আছে, তাই জন্য যার তার জিনিসপত্র নিয়ে নিলে তো হবে না এখানে, ঠিক আছে। বেশ, তাহলে এই যে বিষয়টা, এটাকে আমরা চেক করছি, প্রত্যেকটা প্রবাবিলিটি পজিটিভ, ইয়েস স্যাটিসফাইড। এটা দেখি, সামেশন করে দেখি, সামেশন অফ, একটু ভালো করে লিখি, হ্যাঁ, 2 সামেশন অফ এফ এক্সটা কি হবে, 0.1
প্লাস 0.3 প্লাস 0.4 প্লাস 0.08 প্লাস 0. বাবা রে, তাহলে কত হচ্ছে এখানে? আমি খুব আবার কাঁচা, তাহলে এটা কত হচ্ছে? 0.26910, তাহলে 1.0, দ্যাট ইজ 1, রাইট? তাহলে দেখো টোটাল 1, ঠিক আছে, প্রবাবিলিটি 1 এবং এফ এক্সটা গ্রেটার দেন 0, সরি, গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স। ওকে, তাহলে সমস্ত এক্সের জন্য কিন্তু এফ এক্সটা গ্রেটার দেন 0। আচ্ছা, এই চিহ্নটার নাম হচ্ছে সমস্ত, ঠিক আছে, এইটার নাম সমস্ত। তাহলে এফ এক্সটা গ্রেটার দেন 0 ফর অল এক্স এবং এইটা, তাহলে দুটো কন্ডিশন চেক করছে, স্যাটিসফাই করছে। তাহলে এফটা কি? একটা প্রবাবিলিটি ফাংশন। এফ ইজ প্রবাবিলিটি ফাংশন। কার প্রবাবিলিটি ফাংশন? অফ এক্স, ঠিক আছে। বেশ, তাহলে এটা একটা বিভাজন ছক। এবার এটা 3-এরটা দেখা যাক কি হয়। সব কটা পজিটিভ, ওকে, প্রথমটা স্যাটিসফাই করছে, তাহলে এফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স, ভালো কথা। বেশ, তারপরে আরেকটা সবকটা সাম করে দেখি। 0.09 প্লাস 0.2 প্লাস 0.5 প্লাস 0.2 প্লাস 0.31 কত আসছে? 9, তাহলে 29 আর 5-এ 34, 37। যা বাবা, আমি আবার ক্যালকুলেট করতে ভুলে গেলাম। 29 আর এটা হচ্ছে 50-এ 79 20 99, আই ডোন্ট নো কি হচ্ছে এখানে। 1.3, আশা করি আমি ঠিক করেছি, একটুখানি প্লিজ চেক করে বলবে আমাকে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? 1.3 ইজ নট ইকুয়াল টু 1। আমরা কি বলেছিলাম? এর সামটা এক্স্যাক্টলি 1 হবে না, 1-এর থেকে ছোট না 1-এর থেকে বড়, কিন্তু এর যে সামটা সেটা 1.3 আসলো, যেটা নট ইকুয়াল টু 1, হেন্স এটা ডিস্ট্রিবিউশন নয়। বোঝা গেল? আশা করি বোঝা গেল। তো এই ধরনের অঙ্কগুলো যা দেবে তোমরা পৃথিবী সব পেরে যাবে, জাস্ট এই দুটো জিনিসকে মনে রাখবে, মনে রাখলেই হয়ে যাবে, ঠিক। এবার এটা এফ এক্স দিয়ে দিতে পারে, পি এক্স দিয়ে দিতে পারে, যা খুশি দিতে পারে, রাইট? পি এক্স দিয়ে দিলেই তো আমাদের জিনিসটা সর্টেড হয়ে যাবে, রাইট? ঠিক, পি এক্স দিয়ে দিলে আমরা চিনতে পারবো, কিন্তু এফ এক্স দিয়ে দিলে অনেকটা গুলিয়ে যেতে পারে, তাই জন্য আমি একটুখানি বলে দিলাম এর আগে। ওকে, আর এক ধরনের অঙ্ক আমরা করবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আজকের ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট 3টে অঙ্ক। ওকে, তো এই অঙ্কটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। একটুখানি আমরা দেখে নিই অঙ্কটাতে কি বলছে। প্রথমে বলছে যে একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। এই বিচ্ছিন্ন সমসম্ভব চলকটা হচ্ছে এক্স, ঠিক আছে, তার সম্ভাবনা বিভাজন হচ্ছে এটা টেবিল, ভালো কথা। বলছে এর মান নির্ণয় করো, তারপরে মান নির্ণয় করো 1 2 3 4, তারপর বলছে কি এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো যাতে করে পি এক্স লেস দেন ইকুয়াল টু 4 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0.6 হয়। ঠিক আছে, এই সিম্বলগুলো নিয়ে মাথা খামিও, আমি শিখিয়ে দেবো, কোনো চাপ নেই। এটুকু তো জানো রে বাবা, যে পি অফ 1 যা আর পি অফ এক্স ইকুয়াল টু 1ও তাই, একই ব্যাপার, তাই না? বেশ, ঠিক আছে, এটুকু জানলেই হবে। আর কি? আর হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা, এর মান নির্ণয় করো। দেখো, এটা যদি একটা সমসম্ভব চলকের বিভাজন টেবিল হয়, তাহলে অবশ্যই যেহেতু বিভাজন টেবিল, অতএব কি হবে? পি অফ এক্সটা কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ফর অল এক্স, তাই তো? শর্ত দুটো দুটাই ছিল, অ্যান্ড সামেশন অফ পি এক্স ইজ ইকুয়াল টু কি হবে? আমি এখানে এক্স আই করবো না, ঠিক আছে, এরকমই থাক। কি হবে? 1 হবে। তো দেখো তো এবার, পি অফ এক্স ওয়ান, পি অফ এক্স এর ভ্যালুগুলো কি 0.1 প্লাস এ প্লাস 2a প্লাস 0.2 প্লাস 3a প্লাস 4a প্লাস 0.2 প্লাস 5a 1। তো এখান থেকে এবার এর মান বের করা যাবে, খুব ইজি, কিন্তু আমি পারবো না। 3 6 4 3 3 3 6 4 10 15 0.3
3 তাহলে 15a ইজ ইকুয়াল টু কি হবে 0.5 আমার খুব হাসিও লাগে যখন আমি ক্যালকুলেশনগুলো পারি না 5 বাই কত হচ্ছে 1/30 রাইট। তো এইটা গেল আমাদের এর মান। একটু ভালো করে দেখো যারা দেখতে পাওনি, আর নিজেরা করো, এইসব অঙ্ক আবার দেখতে হয় না, আমার নিজের একটুখানি সমস্যা হয় আর কি, ঠিক আছে। তো দেখো জিনিসটা তোমরা বুঝতে পারলে কিনা। বেশ, তাহলে আমরা নেক্সটটাতে মুভ করতে করি। ওকে, তাহলে কি করলাম আমরা, জাস্ট ওই শর্তটাকে ইউজ করে আমরা ব্যাপারটাকে করে নিলাম, ঠিক আছে। এইভাবেই করতে হয়। ওকে, এবার কি করতে হবে বলো? তোমরা তো বলতে পারবে না, কমেন্টে লেখো। আচ্ছা, এবার বলছি কি মান নির্ণয় করে, এই জায়গাটা খুব ভালো করে দেখবে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, আমি দেখাচ্ছি, কোনো চাপ নেই। এটা হয়ে গেল এর মান কত হচ্ছে 1/30, রাইট? ঠিক আছে, এর মান যদি 1/30 হয়ে যায় তাহলে আমরা গোটা বিভাজন টেবিলটাই পেয়ে গেলাম, কোনো চাপ নেই, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একটা একটা করে মান নির্ণয় করবো। দেখো পি এক্স লেস দেন 1, রাইট? এই কথাটার মানে হচ্ছে এক্সটা লেস দেন 1 মানে কি, এক্স এর পসিবল ভ্যালু কি হতে পারে। এক্সটা -1 থেকে 6 এর মধ্যে আছে এবং এরকম, এবং সেটা লেস দেন 1 মানে কি, এক্স এর দুটো পসিবিলিটি হতে পারে, আইদার পি অফ এক্স ইকুয়াল টু -1 প্লাস 0। এটার মানেই ওটা, এক্স যখন একের থেকে কম তখন প্রবাবিলিটি বের করো, ঠিক? এক্স যখন একের থেকে কম তখন প্রবাবিলিটি বের করো, বোঝা গেছে? এক্স একের থেকে কম মানে কি, এই প্রবাবিলিটি প্লাস এই প্রবাবিলিটি, তাহলে এই প্রবাবিলিটিটা কত 0.1, আর এই প্রবাবিলিটিটা কত এ, তাহলে এখানে কত হচ্ছে 0.1, আর এ মানে কত 1/30, তাহলে এটা কত হচ্ছে সে আবার ক্যালকুলেশন 30, তাহলে 30 ইন্টু 0.1 3 নাকি 4, দেখো ঠিক আছে কিনা, তোমরা এবার নিজেরা করে নাও সব ক্যালকুলেশনই পারি না। ঠিক করেছি মনে তো হচ্ছে আমার, ঠিক করেছি, জানি না কি হয়েছে। দেখো কি করলাম, জাস্ট এইটুকু বুঝতে পেরেছো তো? এইগুলো এবার আমার দেখে করার কোনো লাভ নেই, এগুলো নিজেরা করবে যোগ টোক, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা যদি এরকম হয় তাহলে এটা কিরকম দেখতে হবে, ভালো করে দেখে নাও, কিন্তু খুব ভালোভাবে দেখে নাও। পি অফ মানে এক্সটা 4 থেকে বড় অথবা সমান, তাহলে এক্স এর পসিবল হলে কি হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 4, এবং তাদের যোগটাই আমরা নেব, ঠিক আছে, এটা মানে ওটাই, ঠিক? তাহলে ব্যাস, ঠিক আছে, যা এটাও মুছে দিলাম আমি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে দেখো পি অফ এক্স ইকুয়াল টু 4 যখন হয় তখন কি হবে, 4 এ এক্স ইকুয়াল টু 5 হলে 0.2, আর এটা হবে 5 এ। এবার এর ভ্যালুটা বসে ক্যালকুলেট করবে, করে কত আসছে বলবে, ঠিক আছে। এটা তোমাদের HW দিলাম, কারণ আমি এসব পারি না ক্যালকুলেশন করতে, ঠিক আছে। এর ভ্যালুটা কত 1/3 বসে ক্যালকুলেট করবে, আমাকে বলবে কিন্তু, ঠিক আছে, কমেন্টে, কারণ আমি জানি না, তোমাদের থেকে দেখে টুকে নেবো। ওকে, আর বাকি দুটো তোমরা তো পারবে নাকি, এটা মানে কি বাকি দুটো পারবে না? দেখো কি বলছো কমেন্টে জানাও, খুব ভয় লাগে এসব ক্যালকুলেশন করতে। তাহলে পি 0x3, তার মানে কি পিটা 0 থেকে ছোট, সরি 0 থেকে বড়, এক্সটা যখন 0 থেকে বড় তাহলে 1 2 3 আবার হতে পারে না, কেননা 3 থেকে ছোট হওয়া দরকার, তাহলে এটা হবে কোনটা, এটা প্লাস, এবারে এটা বসিয়ে তোমরা ক্যালকুলেট করবে। আর লাস্ট এটা কি বলছে, এটাও HW, এটাও আমাকে জানাবে, ঠিক আছে, কমেন্টে যাবে, গিয়ে আই বা 1 লিখবে, লিখে এটার অ্যান্সার জানাবে, 2 লিখবে, লিখে এটার অ্যান্সার জানাবে, 3 লিখবে, লিখে এটার অ্যান্সার জানাবে। যদি নাও পারো টাইম স্ট্যাম্প, এটা কত টাইম স্ট্যাম্পে আছে সেই টাইম স্ট্যাম্প মেরে অ্যান্সারটা লিখবে, এটা টাইম স্ট্যাম্প মেরে অ্যান্সারটা লিখবে, আবার যেটা আমি দিচ্ছি সেটা টাইম স্ট্যাম্প মেরে অঙ্কটা অ্যান্সারটা লিখবে, ঠিক আছে। এটা মানে কত হবে, এটা মানে কত হবে, দেখো এক্স এর ভ্যালুটা -1 এর থেকে বড় অথবা সমান, তাহলে -1ও হতে পারে, ঠিক। আবার এক্স এর ভ্যালু 0 হতে পারে, আবার
এক্সের ভ্যালু 1ও হতে পারে, কিন্তু এক্সের ভ্যালু 2 হতে পারে না, কেন 2 এর থেকে স্ট্রিক্টলি ছোট, রাইট? তো এর ভ্যালুটা কত হবে জানাবে, ঠিক আছে? এর ভ্যালু বসি, ওকে? এবার লাস্টের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট এবং লজিক্যাল, দেখো এটা আমি করিয়ে দিচ্ছি। তাহলে জানাচ্ছ আমাদের এই তিনটের অ্যান্সার। দেখি তো কে কে লাস্ট অব দি ভিডিও দেখে, এটা তোমাদের পরীক্ষা, ঠিক আছে? যে কারা কারা লাস্ট অব দি ক্লাস করে সেটা আমি জানতে চাইছি। কমেন্টগুলো যারা করবে আমি ভাববো যে তারা শুধুমাত্র লাস্ট অব দি দেখে, তাদের মতো আমি তাদের যা যা সমস্যা হচ্ছে একদম পুরো সুন্দর করে আমি সলভ করে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে? ওকে, 3 দেখো, এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো যাতে করে এই জিনিসটা এটা হয়। আগে আমরা এই জিনিসটার মানটা বের করে নিই, তারপরে কত হবে আমরা দেখব। এটা মানে কি বলতো, এক্স এর ভ্যালু 4ও হতে পারে, আবার 4-এর থেকে কম যা খুশি হতে পারে। তাহলে এটার মানে এটা 0, আমি এটা লিখে দিচ্ছি, x = 0 লিখবে তোমরা। 2 4-এর সাথে সমানও হতে পারে, তার মানে 0.1 + a + 2a + 0.2 + 3a + 4a, তাহলে 0.3 3 3 10। ওকে, তাহলে এটা কত ছিল, 1/30 না? আমি তো মুছেই দিলাম, যা। এর ভ্যালু কত ছিল, 1 সেকেন্ড, এর ভ্যালু ছিল 1/30, রাইট? ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, 0.3 + 10 × 1/30, দ্যাট ইজ 0.3 + 1/3 সমান সমান কত আসছে, 3 এলসিএম হচ্ছে, হ্যাঁ 0.9 + 1, দ্যাট ইজ 1.9/3 নাকি? এটাই আসছে তো আমার। ওকে, সো 1.9/3, ওকে, ওকে 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 ওকে, এটাই আসছে, ঠিক আছে, কোই পারবা নেই। তো এই জিনিসটা তো দেখো, ও সরি সরি সরি, আমি তো এটা ডাইরেক্ট এটার মানই বের করে দিলাম। আমাকে তো কোশ্চেনটা অন্য চেয়েছিল না, কোশ্চেনটা কি চেয়েছিল, এ এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। আমি এ এর মানটা বসাতে পারি না, ওটা তো এর জেনারেল মান, ওটা ঠিক আছে, বাট আমার শুধুমাত্র এটুকুর জন্য, সরি সরি আমি ভুল করেছি, এটা তার ফ্লোতে ফ্লোতে সব করে দিয়েছি ভুলভাল। দেখো, যাই হোক, খুব ভালো করে দেখো, আমি কি আমার কি বলেছে যে এই জিনিসটার ভ্যালুটা যেন 0.6 এর থেকে গ্রেটার ইকুয়াল টু হয়, তাহলে এই জিনিসটার ভ্যালু আদে এটা, তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.6 হতে গেলে 0.3 + 10 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.6 হতে হবে। আরে ভাই হ্যাঁ, তো কেননা এটা মানেই তো এইটা আমরা এক্ষুনি তো বের করলাম, রাইট? তো দেখো তো, তাহলে এটাকে কত হতে হবে, 10 এটাকে দুদিকে আমি 0.3 মাইনাস করে দিলাম, তাহলে এটা 0 হয়ে গেল, এখান থেকে 0.3 মাইনাস করলে 0.3 হয়, ওকে? আচ্ছা, তাহলে এটা দেখো তো, 0.10 দিয়ে আমি উভয় দিকে ভাগ করে দিলাম, 0.3, তাহলে এর মানটা দেখো তো, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.03। যদি এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা হয়, হতে গেলে এর মানটা অবশ্যই 0.03 থেকে শুরু হতে হবে, যা খুশি হতে পারে তারপরে, ঠিক আছে? এর ভ্যালু যা খুশি হতে পারে তার জন্য এটা বাড়তে থাকবে, রাইট? কিন্তু এর মিনিমাম ভ্যালুটা যেন 0.03 হয়, আমি তো সেটাই চেয়েছি, রাইট? তাহলে এর মিনিমাম ভ্যালুটা কত, এখানে কিন্তু কোনোদিন এরা সাহস করে বৃহত্তম মান চাইতো না, কেননা বৃহত্তম মান তো অসীম। কি বললাম, এর মানটা 0.03 থেকে শুরু হয়ে অসীমে যাচ্ছে, তো বৃহত্তর মানটা 4 সাহস এরা পেতো না, পাবে না, ঠিক আছে? তাই ক্ষুদ্রতম মানই চেয়েছে, তাহলে এর সব থেকে লিস্ট ভ্যালু কোনটা হবে, 0.03, যার জন্য এই জিনিসটা সত্য, ঠিক আছে? তাহলে সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে 0.03, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে? তো তোমরা একটু দেখে নাও, বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাও। চলো, তাহলে আমাদের অঙ্ক মোটামুটি সমাপ্ত হয়ে গেল। এরপরে আমরা দেখব আরও কিছু জিনিস, গাণিতিক প্রত্যাশা কি, মধ্যক বা গাণিতিক প্রত্যাশা, সমক পার্থক্য, ভেদমান, সব কিছু আমরা দেখব পরের ভিডিওতে। এই ভিডিওতে আমি যা করালাম এটা পুরো বেসিক, এই জায়গাটা যদি না করতে পারো খুব খুব সমস্যা হবে, কিন্তু এটা ভালো করে বুঝতে হবে
ভিডিওটা দেখো, অঙ্কগুলো দেখো, এরকম অঙ্ক দেখবে টেস্ট পেপারে প্রচুর আছে, ঠিক আছে? 2 মার্কসে টেস্ট পেপারে না পাও তোমরা প্রিভিয়াস ইয়ারে পাবে, সেগুলো সব করে ফেলো, সেগুলো আর আলাদা করে আমাকে করিয়ে দেওয়ার দরকার নেই, কেননা ডিটারমিনেন্টের অঙ্ক যদি হতো প্রত্যেকটা অঙ্কের একটু মাথা খাটাতে হতো, তাই আমি করিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এই ধরনের অঙ্ক একদম ইজি পাতি রুল, সেইগুলো আমরা অ্যাপ্লাই করবো। সব ধরনের এই কনসেপ্ট দিয়ে যা যা অঙ্ক হয় সব আমরা করে ফেলেছি। দু একটা যদি ঘটমটো থাকে সেটা তোমরা দেখে নেবে, সেটা হয়ে যাবে, একটুখানি ভাবলেই হয়ে যাবে। আর যেখানে কম্বিনেশন লাগছে তোমরা এখানে উদাহরণে দেখবে কম্বিনেশনের কিছু কনসেপ্ট লাগছে, সেগুলো আপাতত বাদ রাখতে পারো, সেগুলো আমরা পরের দিকে দেখবো, অথবা যদি বুঝতে পারো কারোর কম্বিনেশনের সমস্যা না থাকে করতে পারো, ঠিক আছে? তবে ওগুলো বাদ রেখে বাকিগুলো করতে পারো। এই ধরনের সম্ভাবনা ছক নির্ণয়, অথবা সম্ভাবনা ছক থেকে এই ধরনের খুঁটিনাটি জিনিসপত্র নির্ণয়, এগুলো কিন্তু নির্ণয় করতে দেবে, রাইট? তো চলো আজকের মতো এই অবধি, এর বেশি আমি করছি না। এর পরের ভিডিওতে আমরা অন্য কিছু দেখবো, গাণিতিক প্রত্যাশা, সম্মুখ পার্থক্য, ভেদমান, এগুলো দেখবো, কোনো চাপ নেই। তারপরের ভিডিওতে হয়তো একটা কোশ্চেন প্র্যাকটিস সেশন রাখতে পারি, তারপর আমরা দ্বিপদ বিভাজন শুরু করে দেবো, ঠিক আছে? খুব বেশি দেরি করবো না। তো আমাদের টার্গেট কিন্তু আমাদের ফুলফিল হয়ে গেল। প্রবাবিলিটি ফাংশন আমরা তখন দেখে নিলাম, ডিস্ট্রিবিউশনও দেখে নিলাম, ডিসক্রিট এটাও দেখেছি, এটাও দেখলাম এই ডিস্ট্রিবিউশন টেবিল ফেবিল দিয়ে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, তোমাদের কমেন্ট ছাড়া আমি অচল, কমেন্ট করবে, কমেন্ট করলে খুব ভালো লাগে, আর লাইক তো অবশ্যই দেবে। সাথে থেকো, নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। আর প্রবাবিলিটির প্লেলিস্টটা যদি না সেভ করে থাকো অবশ্যই সেভ করো, এবং ক্লাস 12-এর আরও অনেক অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এওডি, এওআই, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস, সব কিছু আছে, ঠিক আছে? আর প্রবাবিলিটি তো আছেই। চলো সেগুলো তোমরা দেখতে থাকো, চ্যানেলটা একটু চেক করো, প্লেলিস্টগুলো একটু ঘেটে দেখো, ডাব্লিউবিজেইর ভিডিওস আছে, বা ডাব্লিউবিজেইর প্রচুর ভিডিওস আছে, সেগুলোও দেখো, পড়তে থাকো মন দিয়ে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, ব্যক্তিগত কোনো সমস্যা, পড়াশোনায় মন দিতে পারছো না, কী কারণ, কী ডিস্ট্র্যাকশন, সেগুলো আমাকে জানাতে পারো, ইনস্টাগ্রামে জানাতে পারো। ইনস্টাগ্রামটা যদিও এখন আমি খুব বেশি অ্যাক্টিভ নই, তুমি কমেন্ট সেকশনেই জানাতে পারো, কোনো সমস্যা নেই। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি দিয়ে রেখেছি, সেখানে তোমরা জয়েন হতে পারো, একে অপরের সমস্যা নিয়ে ডিসকাস করতে পারো। টেস্ট পেপারেরও একটা গ্রুপ আছে, সেখানেও জয়েন হতে পারো, মোটামুটি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। ওকে, বেশ, তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।